স্পেনিশ সিটিজেন একটা দোকানে ঢুকেছেন, তিনি খেজুর কিনবেন, প্রোডাক্ট অফ ইসরায়েল লেখা যখন দেখলেন তিনি সাথে সাথে খেজুরের বক্সটাকে ছুঁড়ে ফেলে দিলেন। এটা একটা বোমা, ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একটা লাভ দিয়ে দোকান থেকে টাকা না নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে এসে বলতেছেন, তোমরা বাংলাদেশি ইসরায়েলি প্রোডাক্ট কেন বিক্রি করো? তোমরা জানো না তাদের হাত রক্তে রঞ্জিত? টাকাটা তুমি রেখে দাও, এই প্রোডাক্টটা ফেলে দাও। স্পেনে যদি কেউ যেতে চায় বৈধভাবে, যাওয়ার উপায় কি আছে? ফ্যামিলি ভিসাগুলো হচ্ছে, ফ্যামিলি ভিসা ফর এক্সাম্পল নিজে নিজে অ্যাপ্লাই করেছে, হয়ে গেছে, ভিসা হয়ে গেছে এবং খুব সামান্য খরচে। স্প্যানিশ ফুটবলে অনেক অভিবাসী খেলে, লামিন ইয়ামাল সহ আরো অনেক অভিবাসী আছে। জি জি। এর কারণ কি? এখানে মামা চাচার দৌরাত্ম নাই, অভিবাসী বাচ্চারাই সবচেয়ে এগিয়ে স্প্যানিশ বাচ্চাদের চাইতে। এমনকি বাংলাদেশি বাচ্চারাও খুব ভালো করছে ফলাফলে। তোব্রে সালিয়েন্তে, অর্থাৎ এই ইউনিভার্সিটির ইতিহাসে এমন রেজাল্ট কেউ করে, সে একজন বাংলাদেশ, রাজা পর্যন্ত জানে। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি নতুন পর্বে। আমরা আজকে কথা বলবো যে সম্প্রতি যে বিশ্বকাপ ফুটবল জিতল যে দেশ স্পেন, সেই দেশের গণমানুষের যে ফুটবল প্রেম এবং সেখানে প্রবাসীরা কেমন আছেন, কি করছেন, বাংলাদেশের যারা কমিউনিটির লোকজন এখানে বসবাস করছেন তারা কেমন আছেন, স্পেনের রাজ পরিবার, সেখানকার রাজনীতি, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, এসব বিষয় নিয়ে আপনাদেরকে আলোকপাত করার চেষ্টা করব। এই বিষয়ে আমার সঙ্গে আলাপ করার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ফখরুদ্দিন রাজি। তিনি স্পেন প্রবাসী ব্যবসায়ী নেতা এবং কমিউনিটি নেতাও বটে। থ্যাংক ইউ। ফখরুদ্দিন রাজি, কেমন আছেন আপনি? জি ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, স্পেন যে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতলো, আপনি তো দীর্ঘদিন থেকে স্পেনে আছেন, জি জি। তো এটা কিভাবে সম্ভব হলো? তারা এত ভালো ফুটবল কেমনে খেললো? আপনি কি দেখেছেন আসলে? স্পেনের যে ফুটবল খেলা এবং খেলোয়াড়, তাদের যে খেলোয়াড় তৈরি করা, তারা যে একটা পদ্ধতি, একটা স্পেনের ফুটবল খেলাটাকে আপনি দেখবেন টিকিটাকি ফুটবল খেলা, ছোট ছোট পাস এবং একটা, যেটা একসময় ব্রাজিল খেলতো, ওই স্টাইলে খেলতো। আমি বলবো স্পেনকেই ফলো করতো ব্রাজিল। আচ্ছা, কারণ হচ্ছে এরা এক সময় স্পেনেরই কলোনি ছিল। আচ্ছা, স্পেনই তাদেরকে সভ্যতা, ভাষা সবকিছু স্পেনের, তারাও কিন্তু স্পেনিশই বলে। তো যেটা হচ্ছে যে এদের ফুটবল খেলার যে গ্রামার, এই গ্রামারটা কিন্তু খুব স্কুল থেকেই তারা বাচ্চাদেরকে ট্রেন আপ করে এবং সেখান থেকেই তারা এদেরকে বাছাই করতে শুরু করে। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় তাদের খেলার জন্য সুন্দর মাঠ, বন্দোবস্ত, গ্যালারি সবকিছু অত্যন্ত ওয়েল এস্টাবলিশড। তো যে বাচ্চাটা খেলতে চায় সে বাচ্চাটাকে কিন্তু সরকার সেভাবেই সব ফ্যাসিলিটিস প্রোভাইড করে। তো এই বাচ্চাটা নিজ থেকেই তার ক্রিয়েটিভিটি সে মেলে ধরে এবং সে বিকশিত হয়। তাদের এটা একটা ন্যাচারাল প্রক্রিয়ার মতো তারা এটাকে তৈরি করে নিয়েছে এবং ফুটবল খেলাটা স্পেনের সমাজ ব্যবস্থা এবং মানুষের মধ্যে অত্যন্ত গভীরভাবে প্রথিত। যেদিন শুধু বিশ্বকাপ ফুটবল কেন, যেদিন ফুটবল খেলা থাকে, কোনো একটা ম্যাচ, নিজেদের মধ্যে কোনো ম্যাচ অথবা কোপা ইউরোপা বা যে কোনো, সেদিন আপনি রাস্তায়, মাঠে ঘাটে লোক সংখ্যা কমে যায়, সবাই বারে, ক্যাফেটেরিয়াগুলোতে সবাই জড়ো হয়ে বসে খেলা দেখার জন্য এবং খুব এনজয় করে তারা। স্পেনিশরা স্বাভাবিকভাবে কিন্তু তারা খুবই, আপনি হয়তো জেনে থাকবেন যে তারা খুবই আমোদ প্রমোদ, আনন্দপ্রিয় এবং ভেরি ফ্রেন্ডলি তারা। আপনি একজন যদি নতুন মানুষ যান, অভিবাসী, নিজে অভিবাসন গ্রহণ করতে চান, তারা কিন্তু আপনাকে খুব, সাধারণ জনগণের কথা বলছি, খুব ওয়ার্মলি ওয়েলকাম করবে। যদি আপনি ভালো মানুষ হলে তো আপনার বন্ধুর অভাব হবে না, তারা আপনার সাথে ভেরি ফ্রেন্ডলি। সব মিলিয়ে এনভায়রনমেন্টটাই এরকম যে সেখানে থেকে ফুটবল, হ্যাঁ, ফুটবলের একটা এনভায়রনমেন্ট আছে, প্লেয়ার অটোমেটিক তৈরি হয়ে আসে তাদের সেখানে। আচ্ছা, ফুটবলের এই যে এইবার যে বিশ্বকাপ জিতলো, যারা আর্জেন্টিন সমর্থক, আপনি যেহেতু বাংলাদেশে বেশ কয়েকদিন আগে আসছেন, জি জি জি, তো আর্জেন্টিন সমর্থক তারা দাবি করে যে বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ, এখানে একটা কোনো কারুকার্য হয়েছে যার কারণে আর্জেন্টিনারা গোল দেওয়ার চেষ্টাই করে না। আপনার কাছে কি মনে হয়, ওইখানকার লোকজন কি মনে করে? আসলে ভালোবাসা এমন একটা বিষয় জি, যে যাকে আমি ভালোবাসি তার ভুল বা তার পরাজয় এটা আমরা খুব সহজে মেনে নিতে পারি না। আর আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো আর্জেন্টিনা আর ব্রাজিল ছাড়া কোনো কিছু চিন্তা করাটাই কঠিন। কিন্তু এই কথাটা যেটা তারা বলছেন, সে কথাটা একটা নিজেদের জন্য সান্ত্বনা সূচকও হতে পারে, আবার হচ্ছে ভালোবাসার মানুষের প্রতি
আমাদের যেই অগাধ ভালোবাসা সেটার প্রমাণ সাব্যস্ত করা যায় না, কিন্তু আন্তর্জাতিক ফুটবল ম্যাচে এবং এত হাজার হাজার ক্যামেরার সামনে কোনো ধরনের পার্শিয়ালিটি হওয়ার তো কোনো সুযোগই নেই, এবং এটা বলে থাকতে পারেন অনেকেই, বলতেই পারেন। আচ্ছা, আমরা দেখছি স্প্যানিশ ফুটবলে অনেক অভিবাসী খেলে, যেমন লামিন ইয়ামাল সহ আরো অনেক অভিবাসী আছে। জি জি। এর কারণ কি? এখানে একটা বিষয় হচ্ছে, স্পেনের যিনি এখন সরকার প্রধান, যিনি পেদ্রো সানচেজ, মানে আপনি মানে সরকার প্রধানমন্ত্রীর কথা বলছি। তো পেদ্রো সানচেজ তিনি নিজেও একজন অভিবাসী মূলত। তারা এক সময় এসেছেন আপনার ভেনিজুয়েলার মতো একটি দেশ থেকে, এসে এখানে স্পেনের মূল সমাজ ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়েছেন। এখানে তার রাইজ তৈরি হয়েছে, তার শিকড় গজিয়েছে, এবং সে স্পেনের মতো দেশের প্রধানমন্ত্রীও হতে পেরেছেন। তো স্পেনের সমাজ ব্যবস্থা এভাবেই তারা সমাজ ব্যবস্থাটাকে তারা তৈরি করেছে যে আপনি অভিবাসী অর আপনি স্প্যানিশ, দ্যাটস নো ম্যাটার। আপনার মধ্যে প্রতিভা আছে, উৎসাহ আছে, এনথুসিয়াজম আছে, আপনি নিজেকে সেখানে মেলে ধরতে চান, আপনি পরিশ্রমী, আপনি এগিয়ে যাবেন। এক্ষেত্রে তারা খুঁজবে না আপনি বাংলাদেশি, আপনি অভিবাসী নাকি স্প্যানিশ, আপনাকে তারা প্লেস দিয়ে দিবে। এখানে পার্শিয়ালিটি, এখানে মামা চাচার দৌরাত্ম্য নাই, এখানে অন্য কোনো কিছুর সুযোগ নেই। আর স্বভাবতই আপনি জেনে থাকবেন হয়তো, অভিবাসী যারা, তারা নিজেদের জায়গা করে নেওয়ার জন্য, নিজেদেরকে মেলে ধরার জন্য যে একটা মানসিক প্রস্তুতি থাকে তাদের, কঠোর পরিশ্রমের মানসিকতা যেটা থাকে, যে এই মাটি থেকে বেড়ে উঠেছে, এই মাটিতেই তার জন্ম, অথবা তার রাইজ এখানেই, তার যার একটা নিশ্চিত জীবন আছে, তার মধ্যে ওই তৃষ্ণাটা হয়তো থাকে না, কম থাকে। এটাও একটা বড় বিষয়। আরেকটা বিষয় আপনি জানলে খুশি হবেন, যে স্প্যানিশ বাচ্চাদের যে স্কুলগুলো, অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত যে স্কুলগুলো, এই স্কুলগুলো তো রেজাল্টের দিক দিয়ে, কিন্তু ফলাফলের দিক দিয়ে অভিবাসী বাচ্চারাই সবচেয়ে এগিয়ে স্প্যানিশ বাচ্চাদের চাইতে। এমনকি বাংলাদেশি বাচ্চারাও খুব ভালো করছে ফলাফলে, রেজাল্টে, স্কুলের রেজাল্টগুলোতে, কলেজের রেজাল্টগুলোতে। আমি তো এমন অনেককে জানি, যে আমি এক বাংলাদেশি আমাদেরই ছোট ভাই কথা জানি, যে যেই রেজাল্ট করেছে ইউনিভার্সিটিতে সোব্রে সালিয়েন্তে, অর্থাৎ এই ইউনিভার্সিটির ইতিহাসে এমন রেজাল্ট কেউ করেনি, সে একজন বাংলাদেশি। এরকম আরও অনেক উদাহরণ আছে, অভিবাসীরা খুবই ভালো করছেন সেখানে, এই জন্য তারা অভিবাসীদের প্রতি কিন্তু ভেরি সফট। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি বলছিলেন পেদ্রো সানচেজ যিনি প্রধানমন্ত্রী, তিনিও একজন অভিবাসী, কলম্বিয়ার সম্ভবত না, ভেনিজুয়েলার। কিন্তু বাংলাদেশের যে অভিবাসীরা, এরা কতটুকু ভালো করতে পারছে? তারা তো ওই লেভেলে রাজনীতি বা অর্থনীতি, ব্যবসা বাণিজ্য বা কর্পোরেট জগতে কতটুকু কি পজিশন তৈরি করতে? আমাদের বাংলাদেশিদের স্পেনে অভিবাসন গ্রহণের ইতিহাস হচ্ছে 4 দশক, 40 বছর, কম বেশি 45, কম বেশি সামান্য কিছু এদিকে, 40-45 বছরের ইতিহাস। আমাদের যারাই গিয়েছেন তারা জীবন এবং জীবিকার তাগিদে গিয়েছেন, অনেকেই অনেক ভালো করেছেন, অনেক ভালো পজিশনে এসেছেন। এ যাবৎকালে স্পেনের মূলধারার রাজনীতির সাথে আমাদের মধ্য থেকে সম্পৃক্ত হওয়ার সেই গরজ বা তাকিদ এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তবে ইদানিং মনে হচ্ছে যে অনেকেই এই বিষয়টি চিন্তা ভাবনা করছেন, আমলে আনছেন, এবং এটিতে আসার সুযোগ রয়েছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে একটা তাড়াহুড়ার যে প্রবণতা, এবং আমরা যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বেড়ে ওঠা, এগিয়ে আসা, সেই ধৈর্যটা আমাদের মধ্যে খুব কম। সে কারণেই আসলে এভাবে হয়ে ওঠে না। এবং অথবা রাজনীতিটা সেখানে কিন্তু একেবারেই, রাজনীতিবিদরা অনেক সময় আমরা শুনি তারা দুর্নীতিগ্রস্ত হন, কিন্তু রাজনীতিতে ভালো করতে হলে, আসতে হলে কিন্তু সেখানে পরিচ্ছন্ন থাকতে হয়। এটা খুব স্ট্রিক্টলি তারা দেখেন রাজনৈতিক দলগুলো। এরপর যে দুর্নীতি বা অনেক কিছুর কথাই আমরা শুনি, সেগুলো হচ্ছে কাকতালীয় বা প্রাসঙ্গিক বিষয়। কিন্তু আমাদের মানুষের মধ্যে এই পরিচ্ছন্ন থাকার
প্রবণতাটাও কম, কম, মানে দুর্নীতি প্রবণতাটা আমাদের মধ্যে দুর্নীতি একটু বেশি। প্রবণতাটা হয়ে আসে। তারপরেও হুম, স্পেনের স্পেনিশদের কাছে বাংলাদেশি মানুষের একটা প্রবল সুনাম আছে। বাংলাদেশি মানুষ কাজ করতে চায়। আচ্ছা, বাংলাদেশি মানুষ সে বৈধ অবৈধ যে অবস্থায় থাকুক না কেন, মানে পরিশ্রম বৈধ অবৈধ বলবো না, আমরা এটাকে বলি নিয়মিত অথবা অনিয়মিত, তারা একটি কাজ করতে চায়। একটি কাজ পেলে সে খুবই মনোযোগ দিয়ে কাজটি করে, মানে পরিশ্রমী তারা, পরিশ্রমী তারা। এটা স্পেনের প্রশাসন এবং সবার কাছে খুবই আদরণীয় এবং তারা এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে বাংলাদেশি কমিউনিটিকে। সাম্প্রতিক সময়ে কিছু আমাদের নতুন জেনারেশনের অনেকেই যারা এসেছেন স্পেনে গিয়েছেন, যারা 40 বৎসর যাবৎ নিজেদের শিকড় গজিয়েছেন, তাদের যে সফলতা বা তাদের যেই সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, সেটা দেখে তরুণেরা কিছুটা বিভ্রান্ত হচ্ছেন। আমরা এটা দেখছি, পরিলক্ষিত হচ্ছে। তারা ভাবছেন যে তাড়াহুড়ো করে আমাদেরকেও তাদের মতো বড় হতে হবে। এক্ষেত্রে আমরা কিছু দুর্নাম কিন্তু আমাদের হচ্ছে এবং এগুলো বিভিন্ন সময় স্পেনের প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন ইসের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা লিডার রয়েছেন, আমাদের যে বাংলাদেশিদের যে সেখানে মসজিদ রয়েছে, বাইতুল মোকাররম বাংলাদেশি জামে মসজিদ, যেটা স্পেনের মাদ্রিদে যেটি অবস্থিত, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ যারা এটাকে নিজেদের অর্থায়নে খরিদ করেছেন, এমনকি এই বিষয়টি স্পেনের রাজা পর্যন্ত জানেন যে বাংলাদেশি কমিউনিটি একটি মসজিদ আছে, তাদের কমিউনিটি স্ট্রং এবং তারা কাজ করে। রাজাও খুব প্রশংসা করেন। তো সব মিলিয়ে বাংলাদেশি কমিউনিটি স্পেনে, মাদ্রিদে ভালোই আছে, সুনামের সাথেই আছে। এখন পর্যন্ত দুর্নামগ্রস্ত হয়নি। আচ্ছা, তো স্পেনে যদি কেউ যেতে চায় বৈধভাবে, যাওয়ার উপায় কি আছে? মানে বাংলাদেশ থেকে যদি কোনো একটা ছেলে বা মেয়ে যেতে চায়, স্পেনে যাওয়ার বৈধ উপায় হচ্ছে স্টুডেন্ট ভিসা, আর হচ্ছে যারা ট্যুরিস্টে যেতে চান, যাদেরকে স্পেনের গভর্নমেন্ট অ্যালাউ করে তাদেরকে। কিন্তু স্পেনে কিন্তু ওয়ার্ক পারমিট, আসলে আমরা অনেক পেজে অনেক কিছুতে অনেক সময় অনেক কিছুই দেখি, প্রোপাগান্ডা দেখি, ওয়ার্ক পারমিট ভেরি টাফ, ওয়ার্ক পারমিট হচ্ছে না। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি ভিসাগুলো হচ্ছে। ফ্যামিলি ভিসা, ফর এক্সাম্পল, আপনি সেখানে বসবাস করেন, আপনার সেখানে বৈধতা আছে, আপনার সাফিসিয়েন্ট ইনকাম আছে, তাহলে আপনি আপনার স্ত্রী এবং সন্তানদেরকে সেখানে আপনি নিতে পারেন। তাদেরকে নিয়ে সেখানে আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারেন। সেটা তারা তাদের স্বার্থেই আপনাকে অ্যালাউ করবে, শর্ত সাপেক্ষে তারা এটা করেন। আচ্ছা, লামিন ইয়ামাল প্রসঙ্গ আপনি তুলছিলেন। আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখেছি যে বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বজুড়ে তার একটা ক্রেজ আছে। এই ক্রেজটা কি স্পেনেও আছে তাকে ঘিরে ঘিরে? হ্যাঁ, আমার তো মনে হয় যে ক্রেজের কথা যদি বলেন, ইউরোপে স্পেনিশরাই সবচেয়ে বেশি ক্রেজি খেলার বিষয়ে বা এই সমস্ত বিষয়ে, তারা সবচেয়ে বেশি উৎফুল্ল। তো লামিন ইয়ামাল যেটি আপনি বলছিলেন, তার কথা যেটি, লামিন ইয়ামাল তিনি একজন অভিবাসী এবং ভেরি ইয়াং ম্যান, 19 ইয়ার্স ওল্ড, 19 বছর বয়সী তরুণ খেলোয়াড়। তাকে নিয়ে স্পেনিশদের ফুটবল প্রেমের কারণেই, তাদের ক্রেজের কারণে এই ক্রেজটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে এবং এটাকে তারা ট্রেড করেন বিভিন্নভাবে। তো লামিন ইয়ামালকে নিয়ে তাদের যে ট্রেড, এই ট্রেডটা অবধারিত ট্রেড। কেন অবধারিত? তারা কিন্তু কিছুদিন আগে তাদের দুটি তারকা ট্রেডকে তারা বিদায় দিয়েছেন, যাদের বয়সের কারণে, বা মেসির কথা বলছেন, হ্যাঁ, লিওনেল মেসি এবং নেইমার তার আগে গেল। হ্যাঁ, তো যাদেরকে তারা বিদায় দিয়েছেন, তাদেরকে বিদায় দিয়ে সেখানে কিন্তু রিপ্লেস হতে হবে। এখন নিজস্ব তারকা পেয়েছে, এখন নিজের দেশে তারা ক্রিয়েট করছেন। প্রয়োজনে তাদের, আমার তো মনে হয় যে সামনের দিনগুলোতে আরও আসবে এরকম স্পেনের ব্র্যান্ড নিউ তারকা আসবে আরও। তো আমি এটাকে একটা ধারাবাহিক প্রক্রিয়া মনে করি স্পেনিশ ফুটবলের, এবং সৌন্দর্য মনে করি। এটা তাদের ট্রেড পলিসি, তারা এটাকে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করছে। এবং লামিন ইয়ামালকে তো তাকে ট্রেড করার মতোই পার্সোনালিটি সে, তারা এটাকে সেভাবেই বিনির্মাণ করেছে। স্পেনিশদের মধ্যে অবভিয়াসলি ক্রেজ
আছে। যদি তাদের মধ্যে ক্রেজ না থাকে তাহলে সেটা ওয়ার্ল্ড ওয়াইড হবে না। আচ্ছা, তো তাদের দলে তো আরও এরকম তারকা হওয়ার অনেক প্লেয়ার আছে। ওনাদের ক্যাপ্টেন তো আমরা দেখলাম যে সে এইবার মানে ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার হয়েছে। জি, তারপরে এরকম আরও অনেকে আছে পাইপলাইনে, ধারাবাহিকভাবে তারা এদেরকে, এটা তাদের একটা পলিসি আছে, তারা কাকে সামনে আনবে, কোন তারকাটাকে তারা দীর্ঘদিন ধরে রাখতে পারবে, তাকে সেট করবে, এবং তাদের ফুটবল ট্রেডের জন্য তারা সেটা কাজে লাগাতে পারবে, এ বিষয়ে তাদেরও তো একটা স্টাডি আছে। এবং আচ্ছা, আপনি মাদ্রিদ শহরে থাকেন, তো এইখানে আমরা দেখছি যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে একটা রাইভালিটি বা একটা প্রতিদ্বন্দ্বিতা, ওইখানে কেমন? আমরা তো বাইরে থেকে যা দেখছি টেলিভিশনের পর্দায়। যে বিষয়টা দেখছেন, মাদ্রিদ এবং বার্সেলোনার যে খেলার ক্রেজের কথা বলছেন কিনা, জি জি, খেলার ক্রেজের কথা, এটা তো খুবই সর্বজনবিদিত যে রিয়াল মাদ্রিদ এবং ফুটবল ক্লাব বার্সেলোনা, এফসিবি যেটা, তারা একটা কম্পিটিশনের মধ্যে থাকে, কিন্তু সব মিলিয়েও তারা কিন্তু একই দেশের দুইটা ক্লাব। এভাবে আপনার ভ্যালেন্সিয়া ক্লাব, আরও অনেক ক্লাব আছে যারা, তারাও ফেমাস, কিন্তু এই দুইটাকে এরা ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রেড করেছে এবং এদের মধ্যে কম্পিটিশন তৈরি করেছে। আমি এটাকে একটা মার্কেটিং পলিসি ছাড়া আর কিছুই মনে করি না, আমি এটাকে একটা মার্কেটিং পলিসি মনে করি। আচ্ছা, আমরা এই যে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে স্পেনের যে রাজ পরিবার আবার পাদপ্রদীপে আসছে, জি, আমরা দেখলাম, তো ওখানে রাজা এবং প্রধানমন্ত্রী এই দুইজনের শাসনের মধ্যে ব্যালেন্সটা কিভাবে হয়? কে আসলে প্রধান? সরকার প্রধান, কিন্তু প্রধানমন্ত্রী, দেশটা প্রধানমন্ত্রী চালান। রাজা হচ্ছে একরকম অলংকারিক, আক্ষরিক অর্থে রাজা অলংকারিক, আমাদের দেশে যেরকম প্রেসিডেন্ট, আমাদের দেশের অনেকটা প্রেসিডেন্টের মতো, কিন্তু সেখানে তাদের রাজা কিন্তু ক্ষমতাশালী, আরো বেশি ক্ষমতা আছেন, যেটা কখনো প্রয়োগ করেন না। কিন্তু দেশের ক্রান্তিকালে আপনি দেখেছেন স্পেনে কিন্তু গত সময়ে 2 বছর 2.5 বছর পরই নির্বাচন হচ্ছে, অল্প কিছুদিন পরেই সরকার ভেঙে যাচ্ছে। দলগুলোর মধ্যে যে কোয়ালিশন হয়েছে, তারা ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করেছে, আবার তাদের মধ্যে মতের অমিল হওয়ার কারণে সরকার ভেঙে যাচ্ছে, তাহলে আবার অবধারিত নির্বাচন দেওয়া হচ্ছে। এই সময় ট্রানজিশন পিরিয়ডগুলোকে দেখভাল কে করছেন? সেখানে তাদের কেয়ারটেকার নাই, সেখানে তাদের ইন্টারিম নাই, সেখানে তাদের নর্মাল সব কিছুই স্বাভাবিকভাবে চলছে, এখানে কোনো কাওয়াজ নাই, ক্ল্যাশ নাই, নির্বাচন নিয়ে কোনো হইচই নাই। নির্বাচন হচ্ছে, কেউ ট্যারও পাচ্ছে না, এই কেন্দ্রে ভোট, সবাই যার যার ভোট দিয়ে দিচ্ছেন, কেউ পোস্টাল অর্ডারে ভোট দিচ্ছেন। আমাদের দেশের মতো ওখানে নির্বাচনে হয় না, অনিয়ম হয় না? নির্বাচনে অনিয়ম হয় না, কিন্তু পলিটিক্যাল পার্টির যেই বিতর্ক, যেই ক্রেজ, যেই উত্তেজনা, সেগুলো আছে তাদের মধ্যে, কিন্তু ক্ল্যাশ নেই। বাবা একদল করছেন, ছেলে আরেক দল করছেন, বারে বসছেন, কফি খাচ্ছেন, বিভিন্ন পানশালায় গিয়ে পান করছেন, তারা দলের পক্ষ নিয়ে খুব টেবিল চাপড়াচাপড়ি করছেন, উত্তেজনায় বক্তব্য দিচ্ছেন, আবার সবাই হ্যান্ডশেক করে হাসি মুখে একসাথে বাড়িতে পথ ধরছেন। রাজনীতি নিয়ে তাদের মধ্যে সচেতনতা আছে, তাদের মধ্যে উত্তেজনা আছে, কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে জিজ্ঞাসা নেই। ভেরি ইন্টারেস্টিং। আপনি তো জেনে থাকবেন যে ইউরোপ জুড়েই এখন চরম ডানপন্থার যে উত্থান ঘটছে, এটা খুব কম সংখ্যায় খুবই কম। তারা কিছুটা ক্রেজি, কিন্তু তাদের ক্রেজিনেসের টার্গেট কিন্তু নিজ দেশের নাগরিকরা না, তাদের অভিবাসন বিরোধী তারা। সেখানে তারা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অভিবাসীদের উপরে চড়াও হচ্ছেন, এক্ষেত্রে অন্যরা মূলধারা তারা কিন্তু এগিয়ে আসছেন, তাদেরকে প্রতিহত করছেন, নো আমার দেশে তোমাদেরকে এইসব কাজ করতে দেওয়া হবে না। সেখানে তারা কিন্তু সীমিত, এবং এই স্থানীয় মূলধারার রাজনীতি যারা করেন, স্থানীয় নাগরিকদের প্রতিবন্ধকতার কারণেই কিন্তু তারা অনেক কিছু চাইলেও কিন্তু করতে পারছেন না, এমনকি প্রশাসনও তাদেরকে সেক্ষেত্রে সুযোগ দিচ্ছেন না। তো সব মিলিয়ে তাদের হচ্ছে যে সরকারটা ফাংশন করছেন, এবং রাজা অত্যন্ত নিরপেক্ষভাবে সবসময় সরকারকে, যিনি যে টাইমের সরকার, তাকে সহযোগিতা করছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। রাজা তো ফিক্সড, রাজা তো আর সরকারের সাথে চেঞ্জ হচ্ছে না।
আচ্ছা, তো আমরা কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে মানে হচ্ছে ভূমির মালিক, দেশের মালিক রাজা, আচ্ছা কিন্তু দেশকে পরিচালনার দায়িত্ব সরকারের। আচ্ছা বিষয়টা এরকম। এরকম, আচ্ছা। তো আচ্ছা, কিছুদিন আগে আমরা একটা নিউজে দেখলাম যে 20 বছর বয়সী রাজকন্যা তিনি হচ্ছেন পরবর্তী রানী। হ্যাঁ, তা আসলে এটা কি প্রক্রিয়ায় হয়? দীর্ঘদিন পর স্পেন কিন্তু রানী পেতে যাচ্ছে। হুম, স্পেনের যেই রানী, আসলে প্রক্রিয়া হচ্ছে রাজার প্রথম সন্তান যিনি, হুম, তিনি রাজা হবেন অথবা রানী হবেন। সেক্ষেত্রে তাকে ডিফেন্স কলেজ থেকে পড়াশোনা করে আসতে হবে, তাকে রাষ্ট্র প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতি যেই বিষয়গুলো, সেগুলো তাকে সুনির্দিষ্ট ডিফেন্স কলেজ থেকে তাকে সেগুলো স্টাডি করে আসতে হয় এবং বাধ্যতামূলকভাবেই তাকে সেনাবাহিনীতে যোগদান করতে হয়। যোগদান করার পর ট্রেইনড আপ হওয়ার পর তার অভিষেক হয় এবং একসময় রাজা তার হাতে দায়িত্ব হ্যাঁ, আমরা হস্তান্তর করেন। এই যে ভবিষ্যৎ রানীকেও দেখলাম, বিভিন্ন ছবি দেখেছি, ভিডিও দেখেছি জি জি, যে তিনি বিভিন্ন ট্রেনিং নিচ্ছেন আর এটা সেনাবাহিনীর সাথে অবধারিত, এটা অবধারিত, কারণ রাষ্ট্রের মূল বিষয়টাই হচ্ছে তার প্রতিরক্ষা, ডিফেন্স। ডিফেন্স। সেই ডিফেন্সের যদি তার আদ্যপান্ত জানা না থাকে, সেখানে রাজা বা রানীর যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে তো সে রাজা অথবা রানী হিসেবে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন না, প্রমাণ রাখতে পারবেন না, এবং দেশের ক্রান্তি লগ্নে রাজাকে বা রানীকে কি ভূমিকা রাখতে হবে সে বিষয়ে তার ধারণা থাকবে না সঠিক। যেন হাতে কলমে তারা সে বিষয়গুলি ট্রেন্ড আপ হন, তাদেরকে এগুলা এটা তারা সিস্টেমটাই এভাবে ডেভেলপ করেছে। আচ্ছা, বাংলাদেশ থেকে কোন কোন বিষয়ে মানে স্পেনে পড়তে যাওয়ার সুযোগ আছে, পাওয়া যায়? আপনি জানেন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ভাষাবিজ্ঞান ইনস্টিটিউট যেই আছে, সেখানে কিন্তু স্প্যানিশ ভাষাও একটা আছে। স্প্যানিশ, হ্যাঁ, স্প্যানিশ ভাষায় আপনি যদি উচ্চতর ডিগ্রি নিতে চান তাহলেও সেখানে আপনি যেতে পারেন। আর ডক্টরেট করতে অনেকেই যাচ্ছেন, আমি দেখছি পোস্ট ডক্টরেট করতে অনেকেই যাচ্ছেন। আমাদের ইউনিভার্সিটির অনেক প্রফেসর সাহেবদেরকেও দেখেছি স্পেনে। আপনি জানেন যে স্পেন কিন্তু পাওয়ার অ্যান্ড এনার্জিতে কিন্তু একরকম লিডার তারা। সে কারণে আমরা আমাদের এখানকার অনেক খুব এক্সপার্টদেরকে দেখি যে স্পেনে বিভিন্ন সময় একটা শর্ট টার্ম লং টার্মের এসে যাচ্ছেন তারা। আর হচ্ছে যে স্পেনের বিশ্ববিদ্যালয়গুলো তারা উন্মুক্ত, তারা যে কোনো অনেক বিষয়ই যারা হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করেন তারা কিন্তু তাদেরকে অ্যালাউ করেন যে ওকে আমার ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে পারো, আসো। কিন্তু হচ্ছে যে ভিসা প্রসেসিংয়ে গিয়ে ভিসা সেন্টারগুলো আমাদের এই উপমহাদেশীয় নাগরিকদের যে একটা প্রবণতা, ইউরোপে গেলে তারা আর পড়াশোনা করে না অথবা তারা একসময় অন্যদিকে পালিয়ে যান, এই বিষয়গুলি তাদের নলেজে আছে, সে কারণে তারা অনেক সময় রিফিউজ করেন। কিন্তু ব্যক্তি যখন সুনির্দিষ্ট নথি সাবমিট করেন এবং তাদের কাছে এটা ক্রেডিবল মনে হয়, তখন তারা কিন্তু ভিসা দিয়ে দেন। ভিসা যে হচ্ছে না, আর ভিসা রেশিও কম, কিন্তু দিচ্ছে না এমন না, হচ্ছে। আমি এমনও জানি যে নিজে অ্যাপ্লাই করেছে, হয়ে গেছে, ভিসা হয়ে গেছে এবং ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেছে, ভিসার জন্য গিয়েছে, ভিসা হয়ে গেছে এবং খুব সামান্য খরচে চলে আসতে পেরেছে। আবার আমি এমনও জানি যে 30 লক্ষ 35 লক্ষ টাকা দিয়েও স্পেনে যাওয়া লাগছে, গিয়েছেন এবং এরপরে পার্কে ঘুমিয়েছেন। এরকমও মানে প্রতারণার শিকার হয়েছেন অনেকে। না, এটা প্রতারণার শিকার না। তিনি 30 লক্ষ টাকা খরচ করে স্পেনে গিয়েছেন, তার সাথে কন্ট্রাক্ট যেটা ছিল যে তোমাকে আমি স্পেনে পৌঁছিয়ে দেবো, স্পেনে নিয়ে দেবো। স্পেনে চলে এসেছেন, ভেবেছেন যে ইউরোপ আসলেই বাতাসে টাকা আছে, কাড়ি টাকা, আমি হয়তো টাকা ধরবো। কিন্তু সেখানে গিয়ে দেখেন না, বাস্তবতা ভিন্ন। বাস্তবে আমাকে কাজ করতে হবে এখানে। আচ্ছা, যেই বাংলাদেশি যেই ইয়াংম্যান, যেই ছেলেটি 30 লক্ষ টাকা খরচ করে স্পেনে গিয়েছেন, নিঃসন্দেহে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিছুটা স্ট্রং, ভালো। তাহলে সে চিন্তা করেছে যে স্পেন অথবা ইউরোপের কোনো একটি দেশ, সেটিও তো আরও সুন্দর, আমি সেখানে গেলেই তো জীবন অন্যরকম সুন্দর। কিন্তু বাস্তবতার সাথে তো তার আসলে সংযোগ ছিল না, আগেও ছিল না, দেশে থাকতেও কম ছিল, কিন্তু সেখানে গিয়ে তো চরম বাস্তবতার মুখোমুখি হয়েছেন।
তো সেটা তার মানিয়ে উঠতে কষ্ট হয়েছে। আচ্ছা, আপনি কিভাবে স্পেনে গিয়েছেন এবং এখন কি করছেন, কি কি ধরনের ব্যবসার সাথে আপনি আছেন? আসলে আমি স্পেনে গিয়েছি, আমি যখন গিয়েছি তখন আমি একটি অফার বিষয়ে স্পেনে গিয়েছিলাম। গিয়ে আমি সেখানে উম, ব্যবসা বাণিজ্য শুরু করেছি, কিছুদিন কাজ করেছি। আমি 1 বৎসর কাজ করেছি স্পেনে। 1 বৎসর কাজ করার পর সেখানেই যারা আমার শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী আছেন, আমার বড় ভাই বা যারা কল্যাণ চেয়েছেন, পরামর্শ দিয়েছেন যে চাকরি করে আসলে খুব একটা হবে না, ব্যবসা বাণিজ্য শুরু করো। তো আস্তে আস্তে আসলে ঘাত প্রতিঘাত অনেক কিছু পেরিয়েই এখনো কি ব্যবসা? লড়াই চালিয়েছে। আমি এই মুহূর্তে বিজনেস করছি হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ। আসলে বাঙালিরাই কয়েকটা বিজনেসই করে। বাঙালিরা মূলত বিজনেস করেন হচ্ছে, এটাকে বলা হয় আলিমেন্তাসিয়ন হচ্ছে অর্থাৎ স্ন্যাক্স, অর্থাৎ আপনার ওই ফাস্ট ফুড টাইপের। ফাস্ট ফুডও বলা চলে না, অর্থাৎ ড্রিঙ্কস। ড্রিঙ্কস এখানে হয়তো বিয়ার বিক্রি করেন, তারা পানি বিক্রি করেন, বিভিন্ন সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো বিক্রি করেন। সেখানে চিপস, এই সমস্ত বিষয়গুলো, এগুলোকে বলা হয় আলিমেন্তাসিয়ন, অর্থাৎ যেগুলো দৈনন্দিন খাবার হাঁটতে চলতে। এটা খুব অনেক হয়েছে। আর এটা আগে করতেন চাইনিজরা এখন বিজনেস ছেড়ে যাচ্ছে, সেটা বাঙালিরা ট্রান্সফর্ম হচ্ছে সেখানে। চাইনিজদের হয়তো আরও বড় রেশিওতে বিজনেস দরকার ছিল, যেটা বড় বিজনেসে চলে যাচ্ছেন, তারা বিভিন্ন দিকে যাচ্ছেন। কিন্তু বাঙালিদের হয়তো দেখা যাচ্ছে যে এখানে যে বিজনেসটা হচ্ছে এটা আমার জন্য এনাফ, তারা চাইনিজদের কাছ থেকে এটা নিয়ে নিচ্ছেন, ট্রেসপাসো যেটা বলে, ট্রেসপাসো দিয়ে কিনে নিচ্ছেন, সেখানে বাঙালিরা সেটেল হচ্ছেন। আর বাঙালিরা আসলে মূলে আরও 2টা ব্যবসা করছেন, 3টা ব্যবসা করছেন। সেটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের বিজনেসটা এখন মাদ্রিদের প্রেক্ষাপটের কথা বলছি, বাঙালিদের কবজায় এখানে অনেকে অনেক ভালো করছেন, খুব ভালো করছেন। ফুড এবং ভেজিটেবল কোত্থেকে আসে? এগুলা হচ্ছে স্পেনেই পাইকারি মার্কেট আছে আমাদের, যেরকম কারওয়ান বাজার, তাদেরও এরকম বিভিন্ন আঞ্চলিক এরকম কারওয়ান বাজার আছে। সেখানে তারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ল্যাটিন আমেরিকা থেকে মূলত, এবং পার্শ্ববর্তী মরক্কো থেকে তারা এগুলো ইম্পোর্ট করে। আর স্পেন কিন্তু এগ্রিকালচারে ইউরোপের খুবই পাথফাইন্ডার, মানে পথ প্রদর্শক দেশ। তাদের এগ্রিকালচার একটা বড় একটা আছে, তাদের কন্ট্রিবিউশন আছে। তারা স্পেনের টমেটো, স্পেনের টমেটো সারা ইউরোপে খুবই টমেটো ফেস্টিভ্যালও তো একটা, লাতোমাতিনা হয় যেটা। এটা ছাড়াও তাদের টমেটো কিন্তু সুস্বাদু, এটা সারা ইউরোপে ভেরি ফেমাস এবং সবাই খুব ফেভারিট তাদের। তাহলে ইউরোপিয়ানদের কাছে টমেটো একটা প্রধান সবজি। তাছাড়াও তাদের আদার্স যেই ভেজিটেবলসগুলো স্পেন নিজেই কাল্টিভেট করে, এরপরও তারা ল্যাটিন আমেরিকা থেকে ইম্পোর্ট করেন প্রচুর। ইউরোপের অন্যান্য দেশ থেকেও তারা আনে, তবে ল্যাটিন আমেরিকা থেকেই তাদের প্রোডাক্টটা। আপনি জেনে থাকবেন যে ল্যাটিন আমেরিকা একসময় তাদেরই কলোনি ছিল, এই জন্য ল্যাটিন আমেরিকার সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এখনও খুব মানে স্মুথ। সেখানে বিজনেস, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই তাদের জন্য অনেক কিছু সহজ, যেটা আচ্ছা, ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশেই কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলা হয়, এবং স্প্যানিশ ভাষা তো পৃথিবীর ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ। আপনি জেনে থাকবেন যে এমনকি আমেরিকাতেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। তাহলে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে স্প্যানিশরা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং তারা তাদের কালচারকে খুবই গুরুত্ব দেন। আর এমনিতে একটা প্রবাদ বাক্যের মতো প্রচলিত আছে, স্প্যানিশরা তো একসময় এই পৃথিবীর একটা বড় অঞ্চলকে শাসন করেছেন, শোষণও করেছেন। ল্যাটিনদেরকে তো তারা তাদের ভাষাই চেঞ্জ করে দিয়েছে। ভাষা চেঞ্জ করার জন্য তারা যা করা দরকার তাই করেছে, ভাষা ইনস্টিটিউট করেছে, তাদেরকে নির্যাতন করা দরকার ছিল, জিহ্বা কেটে দেওয়া দরকার ছিল, সেটাও করেছেন তারা। কিন্তু তারা তাদের ভাষাটা পরিবর্তন করে দিয়ে নিজেদের ভাষাকে এস্টাবলিশ করেছেন। আর যেটা হচ্ছে যে আমেরিকার বিষয়তে যেটা ছিল, ক্রিস্টোফার কলম্বাস, যার সমাধিও স্পেনেই, সেভিয়া নগরীতে, সেভিয়ার যেই মিউজিয়াম আছে সেখানে তার আছে। তো ক্রিস্টোফার কলম্বাসকে আমরা কিন্তু কি বলে সমুদ্রের একজন বড় নাবিক হিসেবে জানি, এবং সে
ওই পাড়ের আমেরিকানদেরকে, রেড ইন্ডিয়ানদেরকে আবিষ্কার করার কথা জানে। তো তিনি যখন গিয়েছেন, রেড ইন্ডিয়ানরা তাকে স্বাগতম জানিয়েছে, তাকে আদর আপ্যায়ন করেছে। তিনি যখন দেখেছেন রেড ইন্ডিয়ানদের গলায় যে এই মালাগুলি, মোটা মোটা মালাগুলো, এগুলি গোল্ড, সে চিনতে পেরেছে এটা মূল্যবান ধাতু। সে ফিরে এসেছে, তাদের কাছ থেকে ফিরে এসে স্পেনের রানীর কাছে বলেছে, আমাকে সোলজার দাও, আমি এরকম একটা জনগোষ্ঠীর সন্ধান পেয়েছি যাদের কাছে এই সম্পদ আছে। তারা সেখানে গিয়েছে, তাদের সাথে যা করা তাই করেছে, সে সম্পদগুলো তারা নিজেরা আহরণ করেছে এবং তাদেরকেও নিজেদের ভাষা বলতে বাধ্য করেছে। সেভাবেই তাদের ভাষাটা সেখানে টিকে গেছে এবং পরবর্তীতে সেই ভাষাটাকে তারা যেন এক্সিস্ট করে, তাদের কালচারটা যেন এক্সিস্ট করে, সেই জন্য তাদের সফট, যেখানে সফট হওয়া দরকার সফট হয়েছে, যেখানে ভালোবাসা দেওয়া দরকার ভালোবাসা দিয়েছে, যেখানে জবরদস্তি করা দরকার জবরদস্তি করেছে। অর্থাৎ স্প্যানিশটা ভেরি ট্যালেন্টেড নেশন এবং ভেরি ফ্রেন্ডলি নেশন। আপনি কাউকে যদি জোরের চাইতে কিন্তু ভালোবাসা দিয়ে মানুষকে অধিকার করা যায় খুব দ্রুত, আবার জোর করার জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে সেটা আরেকটা পক্ষ, আরেকটা গ্রুপ আছে যারা জোর করতে পারবে। সেই তারা ইন টোটালি তারা এটা একটা প্যাকেজের মতো করেছে। তারা সবার আগে, এখন পর্যন্ত তারা তাদের কালচারকে সবার আগে প্রাধান্য দেয় এবং কালচারাল ফেস্টিভ্যালে যোগ দিতে যাবেন, আপনি কোনো কালচারাল অনুষ্ঠান করতে যাবেন, এই উপযুক্ত প্রমাণ ডকুমেন্ট দিয়েও কিন্তু আপনি স্পেনে যেতে পারেন, আপনি স্পেনের ভিসা অ্যাপ্লাই করতে পারেন। তারা এটাকে খুব গুরুত্ব দেয় এবং এটাকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, আমরা তো জানি যে কাতালানিয়া যে রাজ্যটা আছে সেটাকেও তো তারা একরকম প্রধানত করে রেখেছে। হ্যাঁ, এগুলো তো একসময় স্প্যানিশ রাজারা এগুলো বিচ্ছিন্ন অঞ্চল ছিল, এগুলাকে একসময় তারা ইউনিফাইড করেছে। নিজেদের মধ্যে তো তারা দীর্ঘকাল যুদ্ধ সংগ্রাম করেছিল, নিজেরা তো প্রচুর রক্তপাত ঘটিয়েছিল তারা। তো পূর্ববর্তী রাজারা যারা আমরা একনায়ক ছিলেন বা রাজার অর্ডার না মানার কারণে জীবন নিয়ে নিতেন, এই রাজারা কিন্তু এদেরকে একসময় ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ না থাকার কারণে তাদেরকে বিভিন্ন সময় ফ্রেঞ্চরা, বিশ্ববিখ্যাত বীর নেপোলিয়ান বা তারা কিন্তু বিভিন্ন অঞ্চল দখল করেছিল। পরবর্তীতে তাদের নিজস্ব বীরেরা তারা এসে কি করেছেন যে আমার জাতি যারা বিশৃঙ্খল থাকবে তাদেরকে আমরা কিন্তু এই মাটিতে থাকতে দিব না, এরকম নির্যাতন স্টিম রোলার চালিয়ে কিন্তু তারা কিন্তু এদেরকে কি করেছেন, অনেককে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে না, আর বাদবাকি যারা ছিল রাজাদের বশ্যতা স্বীকার করেই ছিল। এবং এভাবেই কিন্তু তারা এই বিভিন্ন অঞ্চলসমূহকে কিন্তু তারা পদানত করেছেন, দখল করেছেন এবং নিজেদের কবজায় এনেছেন। আনার পর তারা সেখানে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করেছেন, যারা রাজাদেরকে মেনেছিল তারা সেই ওয়েলফেয়ারের সুবিধাভোগী হয়েছেন। সুবিধাভোগী হওয়ার কারণে রাজাদের প্রতি তাদের সন্তুষ্টি ছিল। কিন্তু যারা ইতিহাস জানেন, যারা নিজেদের মাটির ঐতিহ্য সম্পর্কে অবগত আছেন, তারা তো সেই তাদের পুরনো কথা বলবেনই যে মাটি তো আমাদের ছিল, এ মাটিতে আমরা তো আলাদা স্বাধীন ছিলাম, আলাদা সত্তা ছিলাম। তো তারা ভাবছেন, চিন্তা ভাবনা করছেন যে আমরা যদি স্বাধীন থাকি তাহলে আমাদের লাভ বেশি, বেনিফিট বেশি হবে। আবার আরেকটা পক্ষ আছেন, তারা আমরা যদি ইউনিফাইড থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা শক্তিশালী থাকবো এবং আমরা আরো ভালো থাকবো। আচ্ছা, আপনি বলছিলেন যে স্প্যানিশদের মানে প্রভাব আমেরিকাতে আছে, ইউরোপে আছে, কিন্তু আমরা এশিয়ায় স্প্যানিশদের ওই রকম কোনো প্রভাব দেখছি না। এর কারণ কি? স্প্যানিশরা কিন্তু এশিয়ায় তারা কিন্তু তাদের পতাকা উত্তোলন করেনি, আসেনি তারা এদিকে। এদিকে ওলন্দাজরা এসেছে, পর্তুগিজরা এসেছে, ইংলিশরা এসেছে, ব্রিটিশরা এসেছে। এই জন্য স্প্যানিশরা তারা এদিকে ব্যস্ত হওয়ার কারণে, স্প্যানিশরা চালাক জাতি, ট্যালেন্টেড জাতি, সে দেখেছে এখানে 3-4 গ্রুপ গিয়েছে, আমি এদিকে আর যাব না। এই জন্য তারা ল্যাটিন আমেরিকার দিকে মনোযোগ দিয়েছে, যেমন ফ্রান্সরা আফ্রিকার দিকে মনোযোগ দিয়েছে। এভাবে তারা কিন্তু ইউরোপের ওই সব রাজারা কিন্তু এভাবে কিন্তু ওয়ার্ল্ডকে বিভিন্ন ভাগে ভাগ করে করে কিন্তু তারা শোষণ করেছে, লুটপাট করেছে, যেটাই বলি এটা তারা করেছে। কিন্তু ফাইনালি স্প্যানিশরা তাদের কালচারকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছে। আমাদের ভাষাতেও অনেক সময় আমি দেখি যে
অনেক স্প্যানিশ শব্দের অনুপ্রবেশ আছে। তাহলে সেই আগে থেকে এই শব্দগুলো কীভাবে কোন কোন শব্দ দেখেন আপনি স্প্যানিশ? যেমন আমি এখানে যেমন ধানমন্ডিতে যাওয়ার সময় দেখলাম যে এক ভদ্রলোক ডাক দিচ্ছেন তার বাচ্চাদেরকে, চিকোস তাড়াতাড়ি আসো, হারিয়াপ। তাহলে যে হারিয়াপ শব্দটা ইংলিশ, কিন্তু চিকোস যেটা বলেছে এটা স্প্যানিশ শব্দ। বাচ্চা কাচ্চারা, এই পোলা পাইন, তাড়াতাড়ি আসো। তাহলে যে এই যে আমাদের মধ্যবিত্ত এলিট সোসাইটি যারা, তাদের মধ্যে কিন্তু নানানভাবে কিন্তু স্প্যানিশ শব্দের অনুপ্রবেশ ঘটেছে, চর্চা হচ্ছে। তো আমরা আরেকটা বিষয় হচ্ছে যে স্পেনের যে আন্দালুসিয়া, আন্দালুসিয়া তো সেই ভেরি ওল্ড, তারা সভ্যতা বিনির্মাণের ক্ষেত্রে তারা কিন্তু পাথফাইন্ডার। তাহলে এটা খুব স্বাভাবিক, তাহলে তারা অনেক আগে থেকেই সারা পৃথিবীকে আলো দেখিয়েছে, আলোকবর্তিকা জ্বালিয়েছে। তো স্প্যানিশদের প্রভাব পৃথিবীর শিক্ষায়, পৃথিবীর কালচারে, জ্ঞানের চর্চায় থাকাটা বিচিত্র কিছু না। আমি তো মনে করি এটা খুবই স্বাভাবিক। তারা অনেক আগে থেকেই তারা কালচারড, সেই কালচারটা সারা পৃথিবীতেই তারা এটাকে নিজেরা সচেতনভাবে ট্রেড করেছে, ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, শেষ সময় জানতে চাই যে এই যে ওয়ার্ল্ড কাপের পর গত মাসখানেক আগে একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল যে মরক্কো থেকে প্রচুর লোক স্পেনে ঢুকছে সমুদ্র পাড়ি দিয়ে, আবার মরক্কোতে ফিরে গেল। এই কাহিনীটা কি? এটা আপনি হয়তো জানেন যে পৃথিবীব্যাপী অভিবাসন প্রত্যাশীদের একটা বিশাল স্রোত বা ঢল আছে ইউরোপের দিকে। স্পেন হচ্ছে এমন একটা ভূখণ্ড যা, মরক্কো একটা আফ্রিকান দেশ, মাগরিব। আমরা অনেক সময় আমাদের এখানে ধর্মীয় ইসে থেকে, প্ল্যাটফর্ম থেকে শুনেছি শিমাল থেকে মাগরিব পর্যন্ত। তা মাগরিব হচ্ছে মরক্কো, কিন্তু এটা আফ্রিকার ভূখণ্ড, যদিও তারা আরবি বলে, এই আরবিটা আফ্রিকান আরবি এটা। তো এই তারা, তাদের স্থল সীমানা আছে স্পেনের সাথে। স্পেনের সাথে যে স্থল সীমানা, আপনি যেখানে যে কথাটা বলছেন যে প্রায় 70,000-এর মতো তারা এখানে এসেছিল, আবার চলে গিয়েছে, এই যে এই অঞ্চলটা সেউতা এবং মেলিলা, এটা দ্বীপ। এখান থেকে জাহাজে করে পাড়ি দিতে হয়। তারা বিভিন্ন অবৈধভাবে স্পিড বোট, ট্রলার, নৌকায় করে যাওয়ার চেষ্টা করে বিভিন্ন সময়। তারা সেউতা মেলিলায় এসেছে, স্পেনের মূল ভূখণ্ডে আসেনি। আচ্ছা, এটা মরক্কো দাবি করে যে এটা তাদের ভূখণ্ড। আচ্ছা, স্পেন সেখানে এখন কথিত আছে যে এটাকে তারা দখল করেছে ন্যাটোর সহায়তায়। দখল করে তারা এখানে কিন্তু নিজেদের পতাকা রেখেছে। যেমন স্পেনের ভিতরে ইংল্যান্ডের একটা ভূখণ্ড আছে যেটাকে আমরা জিব্রাল্টার বলে জানি। জিব্রাল্টার যদিও স্পেনের সীমানায়, কিন্তু এটার মালিকানা স্পেনের না, এটা কার? ইংল্যান্ডের। তারা এখানে তাদের পতাকা উত্তোলন করে এবং এখানে যেতে হলে ভিসা নিয়ে যেতে হয়। মানে স্পেনের লোকজন ভিসা নিয়ে ঢুকবে, অথবা তাদের পাসপোর্ট দেখিয়ে প্রক্রিয়া সম্পন্ন করে যেতে হবে। তার মানে ওখানে তাদের শাসন, ইংল্যান্ডের শাসন, অথচ ইংল্যান্ড অনেক দূরে। সেউতা মেলিলাটা এরকম তারা দখল করে স্পেনের ইসে আছে 2টা দ্বীপ। এটা ভূখণ্ড আছে মরক্কোর সাথে, তাদের এই সীমানা, স্থলভাগের সীমানা। খুব স্বাভাবিকভাবেই মরক্কোর জনগণের ভিতরে পুরনো সেই ঐতিহাসিক ইতিহাস চেতনা আছে। তারা বিভিন্ন সময় মনে করে পুরো স্পেনটাই আমাদের, আবার কখনো কেউ মনে করে যে মরক্কোটা আমাদের। কিন্তু বর্তমান সময়ে এসে যে যেই ঢলটা, যে স্রোতটা, এখানে তো এই কথাটাও চর্চা হচ্ছে যে পেদ্রো সানচেজের যে সরকার, সে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে ইসরায়েলি যে জোট, সরি আমি এভাবেই বলছি, যে জোট যেটা, এটাকে তারা কি করছেন, তিনি ডিনাই করছেন বা নাকচ করছেন, তিনি গ্রাহ্য করছেন, স্বাধীনতার পক্ষে কথা বলছেন। তো সেক্ষেত্রে পেদ্রো সানচেজের উপরে একটা চাপ সৃষ্টির জন্য এটা সেই জোট, বা আপনি জানেন যে মরক্কোর সাথে তাদের সম্পর্ক খুবই ভালো, এবং মরক্কোতে তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। যে দুটির দেশের কথা আমি বললাম, তাদের সাথে খুব ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে তাদের সহায়তায় এ ধরনের একটা স্পেন সরকারের উপর একটা প্রেশার দেওয়ার জন্যও এটা একটা কৌশল হতে পারে বলে স্পেনে ব্যাপকভাবে এই কথাটা কিন্তু চর্চা হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে এই ঘটনার পরপরই কিন্তু আমাদের ইতালির
যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন তিনি কিন্তু স্পেনের উপরে খড়গহস্ত হয়েছেন। সে সময় পেদ্রো সানচেজ কিন্তু ইতালির প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন যে প্রতি বৎসর তোমার ভূখণ্ডে কিন্তু এত সংখ্যক এত হাজার অবৈধ অভিবাসী সাগর পাড়ি দিয়ে প্রবেশ করে, সেটার চাপও কিন্তু পুরা ইউরোপ বা আমরা সামলাই। কাজে সেই অন্যের দিকে আঙ্গুল উঠানোর আগে তোমাকে যারা আমার এখানে এসেছে তাদেরকে আমি আমার মূল ভূখণ্ডে পৌঁছাতে দেইনি, আমি তাদেরকে আবার ফেরত পাঠিয়েছি। যারা আন্ডারেজ, যারা একান্তই মানবিক সহযোগিতা, মানবিক কারণে যাদেরকে তারা ওখানেই তাদেরকে স্টে করিয়েছে, যারা 18-র নিচে বয়স পায়, কিন্তু ম্যাক্সিমামকেই আমরা কিন্তু ফেরত পাঠিয়েছি। তারা একটা স্টেটমেন্ট কিন্তু দিয়েছে। এটা একটা ভূ রাজনৈতিক কৌশল। ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে প্রভাবটাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তা আমার মনে হয় এটা ধোপে টিকবে না এবং আখেরে ফলাফলটা খুব একটা ভালো হবে না। স্পেন বরাবরই দেখছি আমরা রাজনৈতিকভাবে ফিলিস্তিনিদের সমর্থন দিচ্ছে, তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলছে, ইউরোপের অন্য যে কোনো দেশের চেয়ে তারা উচ্চকণ্ঠে বলছে। এর কারণ কি, প্রেক্ষাপটটা কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। এখানে স্পেনিশরা কিন্তু চরমভাবে মানবতাবাদী। পেদ্রো সানচেজ বা তার মন্ত্রী পরিষদের অনেকেই বলেছেন যে আমরা হিপোক্রেসি অবলম্বন করতে পারবো না। আর এছাড়াও স্পেনের মানুষের মধ্যেও এ বিষয়ে কিন্তু ফিলিস্তিনের প্রতি তাদের সিম্প্যাথি আছে। আর ধর্মীয় যে একটা ভাবাবেগ, যারা ধর্মকে অনুসরণ করে, যদিও স্পেনিশরা ধর্মকে খুব বেশি অনুসরণ করে না, কিন্তু যারা ধর্মকে অনুসরণ করে, আমি এমনও দেখেছি যে স্পেনিশ সিটিজেন একটা দোকানে ঢুকেছেন, তিনি খেজুর কিনবেন। বাংলাদেশি দোকানসমূহে আমরা যেহেতু খেজুরকে একটা আলাদা একটা মর্যাদা সম্পন্ন খাবার হিসেবে চিন্তা করি, সেখানে সুন্দরভাবে খেজুর সাজানো আছে, আমারই পরিচিত। সেখানে তিনি গিয়েছেন খেজুরটা কিনতে, খেজুরটা কিনেছেন 20 ইউরো দিয়ে। তিনি 1 কিলো খেজুর কিনেছেন, কিনে খুব খুশি। তিনি খেজুরটা খুলবেন, 1 পিস বের করে খাবেন, বাকিটা হাতে করে নিয়ে যাচ্ছেন হবেন। ঠিক এই টাইমে তার মাথায় আসলো এই খেজুরটা কোন জায়গার, আমার নিজের সামনে। আমি খুব অবাক হয়েছি সেদিন। বললেন যে এটা কোন জায়গার খেজুর, কোন অঞ্চলের খেজুর। তিনি উল্টিয়ে বাক্সর পিছনে যখন প্রোডাক্ট অফ ইসরায়েল লেখা যখন দেখলেন, তিনি সাথে সাথে খেজুরের বক্সটাকে ছুঁড়ে ফেলে দিলেন। এবং তিনি অনেক সময় হাতের মধ্যে যে আমাদের এটা একটা বোমা বা এরকম ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একটা লাফ দিয়ে দোকান থেকে টাকা না নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে এসে বলতেছেন, তোমরা বাংলাদেশি ইসরায়েলি প্রোডাক্ট কেন বিক্রি করো? সে খুব কাতর কণ্ঠে বলতেছে, তোমরা জানো না তাদের হাত রক্তে রঞ্জিত, তোমাদের উচিত না, এটা তোমাদের ভুল। তখন যিনি দোকানে, সে খুব অবাক হয়ে এখন কি উত্তর দিবে, তো সে সরি বলতেছে আর তার টাকাটা নিয়ে দিয়ে বলছে, দেখো টাকা বড় কথা না, তুমি এই প্রোডাক্টটা বিক্রি করবা না, আমি তোমাকে রিকোয়েস্ট করতে চাই, টাকাটা তুমি রেখে দাও, এই প্রোডাক্টটা ফেলে দাও। তাহলে এই যে অনেকের মধ্যে কিন্তু এই যে একটা ভেরি সেন্সিটিভ, সে কতটা সংবেদনশীল হলে এই ধরনের রিয়াকশন করে। একটা খুব এডুকেটেড মহিলা, ইয়াং লেডি, তার সাথে তার প্রেমিক ছিল, সেখানে সে কিন্তু এই আচরণটা করেছে। আমি মনে করি না সে ভেরি রিলিজিয়াস, বাট তার মধ্যে এই চেতনাবোধটা এরকম। আবার হচ্ছে যে সেখানে অনেক ইসরায়েলি ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে, তারাও কাজ করে, মানবতাবাদী কাজ করে, তারা মানুষকে হেল্প করে, সহযোগিতা করে। তো আমি মনে করি স্পেনিশদের মধ্যে ইহুদি বিদ্বেষের চাইতে যে জায়োনিজম, যে ওই মহিলা সেদিন অনেক কথা বললেন জায়োনিজম সম্পর্কে, জায়নিস্টদের সম্পর্কে, এই বিষয়ে তাদের মধ্যে সচেতনতা আছে। এবং আমরা দেখি যে তারা যখন একটা প্রসেশন করে, ইউরোপের মতো দেশে তারা একটা মিছিলে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের মিছিল হয়, ইসরায়েল বিরোধী ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। ইসরায়েল বিরোধিতাটা তারা তত একটা করে না, কিন্তু তারা হচ্ছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে, তার স্বাধীনতার পক্ষে, তুমি তোমার জায়গায় থাকো, তাকে তার জিনিসটা ফিরে দাও। তারা এরকম। আবার আমি একদিন দেখেছি 4 দিন ব্যাপী তারা ফিলিস্তিনি নিহত শিশুদের নাম পাঠ বিশাল অনুষ্ঠান করেছে।
তো 4 দিনেও তারা 4 দিনের অনুমতি নিয়েছেন স্পেনের যে মাদ্রিদের যে 0 পয়েন্ট, সেখানে 4 দিন পরেও যখন তাদের শেষ হচ্ছিল না, তারা অনুমতি ছিল 4 দিনের, কিন্তু তারা সেখানে আরও দীর্ঘায়িত করতে চাইছে। তখন পুলিশ তাদেরকে আবার জোর করে সেখান থেকে গাড়িতে তুলে তাদেরকে বিদায় করেছে। তো তাদের মধ্যে কিন্তু এই যে এই বিষয়গুলি আছে, প্রতিবাদ, পক্ষ নেওয়া, ভয়েস রেইজ করা, আবার পরিমিতিবোধ, এই বিষয়গুলি তাদের মধ্যে আছে। আর যে বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন যে সাধারণ জনগণের মধ্যে, অবভিয়াসলি সাধারণ জনগণের মধ্যে তারা মানুষের অধিকার, ফিলিস্তিনিদের যে ন্যায্য অধিকার, সেই অধিকারের সপক্ষে ব্যাপক জনমত আছে। সেখানে যে দ্বিমত যে নাই সেটা কিন্তু না, কিন্তু আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে 80% মানুষই এই ব্যাপারে সংবেদনশীল, এবং তারা, আপনি তো সুমুদ প্রতিলা দেখেও বুঝেছেন, জেনেছেন যেটা, যে তারা আসলে কতটা সংবেদনশীল এই বিষয়ে। জি, ধন্যবাদ জনাব ফখরুদ্দিন রাজি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। তার আগে বলতে চাচ্ছি যে স্প্যানিশদের মধ্যে যে মানবতা বা বোধের কথা আমরা শুনলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে, সেই মানবতার বোধ আমাদের মধ্যেও জাগ্রত হোক, আমাদের মধ্যেও এটা বিকশিত হোক, তাহলে আমরাও একটা সুন্দর সমাজ পাবো, সুন্দর দেশ পাবো, সুন্দর পৃথিবী পাবো। সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।